সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা এইচটিএমএল এর বেসিক দেখব, যে এইচটিএমএল মানে কিভাবে আমরা লিখবো, এইচটিএমএলটাকে কিভাবে শুরু করতে পারি, সেই জিনিসটা আমরা দেখব। তো আমরা গত পর্বে এইচটিএমএল ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটাও দেখেছিলাম। তো আমি একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি, যারা দেখেননি তাদের জন্য আমি আবার একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি। সেটা হচ্ছে টেস্ট ডট এইচটিএমএল। তো এইভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে নিয়েছি। আর যারা ফাইল ক্রিয়েট করতে গেলে সমস্যায় পড়েন তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝে যাবেন যে ফাইল ক্রিয়েট করতে কেন সমস্যা হয়। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন এই যে ফাইলটা ক্রিয়েট করলাম সেটাকে একটা কোড এডিটরে ওপেন করে নিচ্ছি। তো কোড এডিটর বলতে আমরা ভিএস কোডে ওপেন করে নিলাম। তো ভিএস কোডে আমরা একটা লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, সেটাকে আমরা যদি একটু ইনস্টল করে নিই। আচ্ছা, এটা ইনস্টল হতে থাকুক, আমরা ততক্ষণে আরেকটা কাজ করি। সেটা হচ্ছে আমরা যারা নতুন আছি তাদের জন্য আসলে ভিএস কোড ইউজ না করাটা উত্তম, কেননা ভিএস কোড অনেক কিছু আমাদেরকে শর্টকাটে করে দেয়। যেমন এখানে যদি আমি চলে আসি, এখানে আমি একটা এলিমেন্ট লিখছি, আপনারা না বুঝলে সমস্যা নেই, আমি বলবো বিস্তারিত। খেয়াল করবেন, আমি যখন এখানে আছি, তারপর আমি যদি শুধুমাত্র এইচটিএমএল লিখি, ট্যাব প্রেস করলে এরকম করে সে আমাকে এইচটিএমএল এর ট্যাগটা ক্রিয়েট করে দিচ্ছে, যার ফলে আমার আর এইরকমভাবে একটা এলিমেন্ট ক্রিয়েট করা, ওপেন করা, ক্লোজ করা, এই যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা আমাদের থাকে না। তো সেই জন্য এরকম অ্যাডভান্স যেসব কোড এডিটর আছে সেগুলোতে আমরা প্রথমে না যাই। আমরা যেন সবাই প্রথমে একটা নর্মাল এডিটর ইউজ করি, যেমন এক নোটপ্যাড প্লাস প্লাস আছে, এরকম অন্য যেগুলো আছে সেগুলোর মতো আমরা যেন মানে নর্মাল কিছু একটা ব্যবহার করি। আচ্ছা, তো আমরা এটার মধ্যে আগে ওপেন করে নিই এইচটিএমএলটাকে, ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আমরা নোটপ্যাডে কোড লিখব, আর তার আগে আমরা একটা কাজ করি, এটাকে আমরা গোস লাইভ, এটাকে আমরা সার্ভার হিসেবে ওপেন করি। তো সার্ভার হিসেবে ওপেন করলে আমরা একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে এই যে আমি লিখলাম ইন্ডেক্স, এটা আসলে কি করছে এখানে বিষয়টা যদি আমরা দেখি। টেস্ট ডট এইচটিএমএল, আমার দুইটা ফাইল আছে, একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে ইন্ডেক্স। তো এখন আমাদের দেখার বিষয় যে এই যে আমরা একটা সার্ভার, এখানে একটা সার্ভার ক্রিয়েট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে সার্ভার নিয়ে, সার্ভার কিভাবে কাজ করে, সার্ভার থেকে একটা ব্রাউজার কিভাবে কাজ করে সার্ভারের সাথে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি পূর্বে, সেগুলো আপনারা দেখে আসবেন যারা না জানেন। আচ্ছা, তো এখানে এই যে একটা পোর্ট বা একটা আইপি 127.0.0.1, এটা হচ্ছে একটা আইপি বলা যায়, যেটা এই কম্পিউটারটাকে রিপ্রেজেন্ট করছে। তারপর এই যে ডট, একটা ক্লোন, তারপরে এই যে নাম্বারটা 5500, এটা হচ্ছে একটা পোর্ট। এই পোর্ট অপেক্ষা করছে, এটা একটা সার্ভার, এই সার্ভারটা অপেক্ষা করছে যে ব্রাউজার তার থেকে কিছু একটা চাইবে, সে কিছু একটা দিবে, মানে রেসপন্স দেওয়ার জন্য সে অপেক্ষা করছে বা রিকোয়েস্ট নেওয়ার জন্য। খেয়াল করবেন, আমি কিন্তু এইচটিএমএল ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা ছিল সেটাকে আমি এখান থেকে তুলে দিলাম, তবুও সেটা লোড হচ্ছে। এখন আমরা যদি বিষয়টা বোঝার জন্য, শুধুমাত্র টেস্টের জন্য আমরা এখানে একটা h2 লিখলাম। আমরা যদি হ্যালো বাংলাদেশ লিখি, বাংলাদেশ লিখলাম, আমরা যদি সেভ করি, এখানে চলে আসি, রিলোড করি, তখন আমরা হ্যালো বাংলাদেশ এটাকে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, অপরদিকে আমরা যদি খেয়াল করি, আমাদের কিন্তু এই যে সার্ভারটা যেখানে ওপেন করলাম আমরা, সেখানে কিন্তু দুইটা ফাইল আছে, যেমন টেস্ট, এটার মধ্যে যদি আমরা লিখি যে টেস্ট ডট এইচটিএমএল, এরকম কিছু একটা লিখে দিলাম। এখন দেখি তো আমাদের কি ওইটা দেখাচ্ছে, দেখাচ্ছে না কিন্তু। কিন্তু আমরা যদি এটাকে কপি করে এখানে যাই, এখানে পেস্ট করার পর আমরা যদি লিখি টেস্ট
ডট এইচটিএমএল আমাদের কিন্তু এটা দেখাচ্ছে। তো এই যে দুইটা ফাইল আমাদের একই জায়গাতে থাকার পরেও এইটাকে দেখাচ্ছে না, এটাকে দেখাচ্ছে, এর কারণ হচ্ছে আমি এই ফাইলটা শুরু করার আগে ইন্ডেক্স লিখেছি। ইন্ডেক্স মানে হচ্ছে হোম বোঝায়। তো এখানে যতগুলোই থাকুক সে এই ইন্ডেক্সটাকেই দেখাবে। আমি যদি মানে একদম রুট হিসেবে হিট করি আমার ইতে, তখন আমাকে ইন্ডেক্সটা দেখাবে। এটাই হচ্ছে ইন্ডেক্সের ব্যবহার। আচ্ছা, তো আমরা বেশি এর মধ্যে না যাই, এখন আমরা এই ইন্ডেক্সের মধ্যে কিভাবে এইচটিএমএল লিখতে হয় সেই জিনিসটা দেখব। তো এইচটিএমএল লেখার শুরুতে আমরা যে ফাইলের মধ্যে লিখব সেই ফাইলের মধ্যে আমরা সবার প্রথমে বলে দিতে হবে এই ফাইলটাকে যে এটা কি ধরনের ফাইল, মানে এই ডকুমেন্টটা কোন ধরনের ডকুমেন্ট। আমরা যখন এখানে একটা ফাইল ক্রিয়েট করি তখন আমরা কিন্তু দেখব যে আমরা কিন্তু নিউ ডকুমেন্ট হিসেবে একটা ফাইল ক্রিয়েট করি, তাই না? তো এটা কিন্তু একটা ডকুমেন্ট দিন শেষে। তো এটা কোন ধরনের ডকুমেন্ট এটা আমাকে বলে দিতে হবে প্রথম লাইনে। তো প্রথম লাইনে একটা লেস দেন, তারপর একটা ফ্যাক্টরিয়াল সিম্বল দিয়ে সাইন দিয়ে আমরা লিখব ডক টাইপ, তারপর আমরা লিখব এইচটিএমএল। এটা হচ্ছে HTML5 এ HTML যে এই ফাইলটা যে একটা HTML এর ফাইল, এটা বলার জন্য, ডিক্লেয়ার করার জন্য, অ্যানাউন্স করার জন্য এতটুকু লিখতে হয়। এটা যদি আমরা দেখি যে HTML4 এ কীরকম ছিল, তো আমরা এখানে যদি লিখি যে ডক টাইপ HTML4, তো আমরা W3 স্কুলেরটাতে যাই, এইখানে আমরা দেখতে পাবো এই যে এত বড় লেখাটা লিখতে হইতো HTML4 যখন ছিল তখন। এখন যখন আমরা ব্যবহার করছি HTML5 তখন এটা কমে গিয়ে ছোট হয়ে এতটুকু হয়ে গিয়েছে। আচ্ছা, HTML কোনো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না। যেমন অনেক ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কেস সেন্সিটিভ হয়ে থাকে, তো এটা কিন্তু কোনো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না। তারপরেও এই যে ডক টাইপ আমরা লিখব, এটা যেন আপার কেস হয়, কারণ এটা এক ধরনের কনভেনশন বলা যায় যে এটাকে আপনি ছোট হাতে লিখতে পারবেন না। অন্য সব কিছু আপনি ছোট কিংবা বড় যা ইচ্ছা আপনি করেন, কিন্তু এটাকে না। আচ্ছা, তারপর আমরা HTML লিখব। তো HTML এর জন্য আমরা এখানে না যাই, আমরা একটা কাজ করি। আমরা প্রথমে একটা হিউম্যান বডি চিন্তা করি, মানে একটা মানুষের দেহ কিরকম তাকে আমরা কল্পনা করি। প্রথমে সে একটা মানুষ, তো মানুষ HTML-টাকে আমরা সেই মানুষটা মনে করি। তো আমরা HTML হিসেবে একটা লিখবো, এটা একটা ওপেনিং ট্যাগ, আবার আমাদেরকে একটা ক্লোজিং ট্যাগও লিখতে হবে। তো এই যে লিখলাম এর মধ্যে এটা একটা HTML, হ্যাঁ, মানে আমরা যে একটা হিউম্যান চিন্তা করি, একটা মানুষ, তো এটাকে আমরা এখন একটা মানুষ চিন্তা করতে পারি। এখন একটা মানুষের যে মূল কম্পোনেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে কি, একটা মানুষের মাথা থাকবে। তো মাথা, এখানে HTML এর মধ্যেও একটা হেড আছে, এটা আমরা লিখব। আমরা যদি এখানে ক্লোজ করে দেই, তো হেড লিখে ফেললাম। তারপরে একটা মানুষের বডি থাকে, আমরা একটা বডি লিখি, এটাকেও আমরা শেষ করে দিই। এই ট্যাগগুলো হচ্ছে একটা ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ, মানে শুরু করলে শেষ করতে হবে। শেষ করার জন্য বিশেষ কোনো নিয়ম নেই এখানে, শুধুমাত্র শেষের সময় একটা ফরওয়ার্ড স্ল্যাশ শুরুতে দিয়ে দিলেই হয়ে যায়। মানে যেই এলিমেন্টটা লিখছেন তার নামের পূর্বে যদি খেয়াল করেন, হেড এখানেও লিখেছি এখানেও লিখেছি, শুধুমাত্র পার্থক্য লেস দেনের পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ। এটাই হচ্ছে ওপেনিং ক্লোজিং ট্যাগের মধ্যে, মানে এভাবে লিখতে হয়। আচ্ছা, ওপেনিং ক্লোজিং ট্যাগ ছাড়াও আরও অনেক ট্যাগ আছে যেগুলোকে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ লাগে না, সিঙ্গেল একটা ট্যাগ হলেই হয়ে যায়। আচ্ছা, তো আমরা এখন টাইটেল দিব। যেমন এখানে যদি আমরা দেখি যে HTML টিউটোরিয়াল, এটা হচ্ছে, মানে চিন্তা করেন যে এটা কিন্তু আমরা এভাবে নিতে পারি। এই যে আমার ফুল ওয়েবসাইটটা, এটাকে আমরা ধরি। তো এখানে আমার ব্রাউজার, এই যে জায়গাটা, এটা হচ্ছে তার বডি, মানে পুরো ডকুমেন্টের বডি।
হ্যাঁ, এই যে আমার বর্ডারটা যতটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি। আর এইখানে মূলত মানে আমরা হেডারটা কল্পনা করতে পারি দেখার সময়, মানে ভিজুয়ালি আর কি। তো আমরা এখন দেখি যে এই যে এইচটিএমএল টিউটোরিয়াল, এই লেখাটা আমরা কিভাবে আমাদের এইটার মধ্যে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো সেটার জন্য এইখানে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে টাইটেল। এটাও একটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ, মানে ডাবল একটা ট্যাগ। তো এখানে আমরা এইচটিএমএল টিউটোরিয়াল ছিল, আমরা টিউটোরিয়াল দিলাম, আমাদের টিউটোরিয়াল নাম্বার 6 আমরা সেটা দিয়ে দিলাম। আচ্ছা, তো তারপর আমরা সরি এটা টাইটেলটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন যখন আমরা টাইটেলটাকে ক্লোজ করলাম, এখন খেয়াল করবেন আমি এটাকে রিলোড করব, তখন দেখবেন পার্থক্যটা কি ঘটে। এই যে এখানে খেয়াল করেন চলে আসছে এইচটিএমএল টিউটোরিয়াল 6। তো আমরা দেখলাম যে টাইটেলের মাধ্যমে কিভাবে আমাদের এইখানে টাইটেল চেঞ্জ করা যায়। আচ্ছা, তারপর আমরা নর্মাল কিছু জিনিস ব্যবহার করব, যেমন একটা হেডিং দিব। এই যে আমরা একটা নিউজ পেপার ওপেন করে রেখেছি এখানে আমরা এটার মতো একটা হেডিং, এটার মতো একটা প্যারাগ্রাফ, তারপরে এরকম একটা ইমেজ আমরা আপাতত নিয়ে আসব। পরবর্তীতে এই সম্পর্কে আমরা মানে বিশেষ আলোচনা করব, মানে ভালোভাবে বুঝে নিব। তবে এখন আমরা যেটা দেখেছিলাম যে আমার ওয়েবসাইটের হেড অংশ হিসেবে উপরেরটাকে আমি চিন্তা করতে পারি, যদিও পুরোপুরি না। আর বডি হচ্ছে এইখানে যা দেখছি সব কিছুই হচ্ছে এইচটিএমএল এর বডির মধ্যেই থাকবে। তো আমি এই বডির মধ্যে এখন লিখে দিব যে আমি একটা হেডিং চাই। তো হেডিংয়ের জন্য আমরা H1 থেকে H6 পর্যন্ত যে কোনো কিছু নিতে পারি, লেখার নিয়ম একই রকম। তো এখানে H1 এর মধ্যে আমরা এই লেখাটা দিয়ে দিলাম। তারপর আমরা নিচের এই লেখাটাকে কপি করে আনবো। এটা যেহেতু একটা প্যারাগ্রাফ, তো আমরা প্যারাগ্রাফ লেখার জন্য পি নামে একটা এলিমেন্ট আছে, সেটাকে ইউজ করব। আচ্ছা, তো দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, তারপর এখানে একটা ডেট আছে, তো এটা একটু ছোট, তো ছোটর জন্য স্মল নামে একটা এলিমেন্ট আছে, স্মল। এটাকে যদি আমরা দিয়ে দিই, তারপর আমরা এটাকে যদি শেষ করে দিই, এবার আমরা যদি এটাকে রিলোড করি, আমাদের প্রথম একটা ওয়েবসাইট আমাদের সাথে আমরা দেখব যে এটা কি করে। এই যে এটা ছিল আমাদের হেডিং, ওইটার মতোই বড়। তারপর এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, এরকম ছোট। আবার এই যে 3 ঘন্টা আগে, এটা আবার এটার চাইতেও ছোট। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মানে নর্মাল একটা প্রেজেন্টেশন কিভাবে কাজ করে এটা সম্পর্কে জানলাম। তারপর আমার এই ডিরেক্টরির মধ্যে খেয়াল করলে একটা ইমেজ দেখা যাচ্ছে, তো আমরা একটা কাজ করি, একটা ইমেজও কিভাবে নিয়ে আসতে হয় সেটা দেখে ফেলি। তো আমরা এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়েই চিন্তার কোনো কারণ নেই, কিভাবে লিখতে হয়, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব, তখন আমরা বলে দিব যে কোনটা কিভাবে কাজ করে। .png দিয়ে দিলাম, যেহেতু একই জায়গাতে আছে তো আশা করি কাজ করবে। এই যে আমার ছবি চলে আসছে। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমার যা দেখানোর ছিল। আমরা আজকে এতটুকুই দেখলাম যে কিভাবে এইচটিএমএলটা কাজ করে আসলে। হ্যাঁ, মানে বেসিকটা আমরা দেখলাম। আমরা আগামী পর্বে এটা আপনারা সবাই প্র্যাকটিস করবেন। তো আমরা আগামীতে যখন ভিডিও দিব তখন আমরা এই যে এলিমেন্ট কি, আসলে এলিমেন্ট কিভাবে কাজ করে, এলিমেন্টের মধ্যে কি কি থাকে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আগামী ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।